বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 25,753, প্রায় 26,000 যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে বসবেন বলে তিনি কথা দিয়েছিলেন এবং বসেছেন। আমরা দেখলাম দিনভর সেই নাটক দেখলাম। প্রথমত যে সকাল থেকে যখন এই নেতাজি ইন্ডোরে যারা শিক্ষক শিক্ষিকা তাদের ঢোকা নিয়ে একদিকে গন্ডগোল, তারপরে সেখানে ঢোকা হলো, কিন্তু তারপর যেটা তিনি বেশ কিছু কথা বললেন এবং তাতে কি কোনো আশার আলো দেখা গেল? তিনি একবার বলছেন যে চাকরিহারা যারা তারা এখন ভলেন্টিয়ার সার্ভিস দেবেন যতদিন না নোটিশ পাচ্ছেন। তারপরে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার জন্য আর্জি জানাচ্ছে রাজ্য। তারপরে এরকম অনেক কিছু, কিন্তু যারা চাকরিহারা তাদের প্রশ্ন কেন আমরা ভলেন্টিয়ার হিসেবে স্কুলে যেতে যাব? তাদের অনেকেরই বক্তব্য যে কোনো আশার আলোই দেখাতে পারলেন না। তো মুখ্যমন্ত্রী যে সেই জিস্ট আমি পরে আসবো, তার আগে আজকে আমরা যে আলোচনা, যে সত্যি কোনো আশার আলো কি পেলো এটা থেকে, আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বাগ। আমি দুজনকেই স্বাগত জানিয়ে আজকের এই আলোচনায় যাব। যে রাজাদা এবং চন্দ্রশেখর দা, মানে প্রথম যেটা বিষয়, যে আজকে যদি আমরা দেখি এই মানে আনন্দবাজার.com থেকে আমরা একটি পয়েন্ট নিলাম, তারা যেগুলো করেছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি একটু ছোট্ট করে বলে দিই। যোগ্য কারো চাকরি যাবে না, যোগ্যদের কারো সার্ভিস ব্রেক হবে না, আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাইব, পুনর্বিবেচনা আবেদন করব। 4 নম্বর হচ্ছে আমিও আইন জানি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করব। 4 নম্বর আপনাদের সরকার বরখাস্ত করেনি, আপনারা স্কুলে যান, বাচ্চাদের পড়ান। 5 নম্বর হচ্ছে আদালত নেতিবাচক কিছু বললে বিকল্প ভাবা আছে। 6 আইনজীবী হিসেবে লড়বেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ দ্বিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ, দেবাঞ্জন মন্ডল। 7 নম্বর হচ্ছে যোগ্যদের বিষয়টি আগে করব, তারপর বাকিদের নিয়ে বসবো। আর 8 নম্বর হচ্ছে কাদের অযোগ্য বলা হচ্ছে, কেন বলা হচ্ছে তাও দেখবে। তো আমার দুজনের কাছেই ছোট ছোট করে প্রশ্ন, যে রাজাদা, আপনি শিক্ষা জগতের সঙ্গে জড়িত, এতদিন এত ছাত্রকে পড়িয়েছেন দীর্ঘদিন ধরে, তো কি মনে হয়, আপনার হাত দিয়ে প্রচুর ছাত্র বেরিয়েছে, আপনি কি পেলেন আজকের এই মিটিংটা থেকে, মুখ্যমন্ত্রীর মিটিং? হ্যাঁ, দেখুন, যারা চাকরি হারিয়েছে তাদের যে যন্ত্রণা, সেটা তো মুখ্যমন্ত্রী কতটা বুঝেছেন বোঝা যাচ্ছে না। বুঝলে এ ধরনের নাটক করার প্রয়োজন হতো না। যেখানে চাকরি হারাদের ডাকা হয়েছে, সেখানে অন্য মানুষদেরও দেখা হয়েছে, তারা কেন এলো? তারা কি রঙ্গ দেখতে এসেছে? এটাও তো প্রশ্ন আসতেই পারে। বিরাট সংখ্যক মানুষ যারা চাকরিহারা নয়, এবং সব চাকরিহারারা সেখানে যেতে পেরেছে কিনা জানি না। সরকারের কাছে কি পুরো লিস্ট আছে যারা 26,000 চাকরি পেয়ে হারিয়েছে? তারা কারা? তাদের পুরো লিস্ট ধরে ধরে কি পাস দেওয়া হয়েছে? আমি জানি না কিভাবে সেগুলো হয়েছে। এবং ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন যেটা বলা হচ্ছে, রায় বের হওয়ার দিনকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করছিলেন, তার মানে এটা আগে থেকে কিছু একটা করা আছে। এবং যারা এই সংগঠনের পক্ষে ঘোষণা করছিলেন, তাদের মুখে কিন্তু একেবারে রাজনৈতিক বক্তব্য শোনা যাচ্ছিল, যেটা অত্যন্ত দৃষ্টিকটু। একটা সরকারি অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষ চাকরি হারিয়েছেন তাদের কাছে রাজনীতি একেবারেই তাদের কাছে গুরুত্ব নয়। তাদের কাছে জীবিকা সেটা বাঁচানোই এত তাগিদ তাদের বেশি। তাদের কাছে তাদেরকে ডেকে এনে রাজনীতির গল্প শোনানো, রাজনৈতিক হুঙ্কার দেওয়া, সেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রতি বিদ্রুপ করারই সমান। এখন দেখুন, সুপ্রিম কোর্ট, চন্দ্রশেখর দা আছেন অত্যন্ত বিচক্ষণ একজন আইনজীবী, তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করবেন। তবুও আমি বলে রাখি যে সুপ্রিম কোর্টের তো সবাই জানে না যে কোনো
উনি নিজে মুখ্যমন্ত্রী বলছেন আমি ল পড়েছি, ঠিক আছে, এটা তো সব ভালো কথা, কিন্তু যে কোনো সাধারণ মানুষই জানে সুপ্রিম কোর্টের উপরে যাওয়া যায় না, এবং যেখানে সুপ্রিম কোর্টের যে রায়টা দিচ্ছে সেখানকার একটা ডিভিশন বেঞ্চ, তাতে চিফ জাস্টিস রয়েছেন। সুতরাং তার রিভিউ এর পোটেনশিয়াল কতটা হতে পারে, সুপ্রিম কোর্টটা একটা অলস সংগঠন নয়, তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে তাকে চলতে হয়। হ্যাঁ, একেবারে এতদিন ধরে তো রায়টা, এতদিন ধরে শুনানি হয়েছে, লোয়ার কোর্টে হয়েছে, হায়ার কোর্টে হয়েছে। এখন হ্যাঁ, সেই সময় সরকার যদি দিয়ে দিত, হ্যাঁ আমরা দেখেছি আমাদের কাছে এই এই লোক যোগ্য, এই লোকগুলো ঢুকে গেছে, যে হ্যাঁ তাদেরকে হয়তো কেউ ঢুকিয়ে দিয়েছে, আমরা তাদের চিহ্নিত করছি, কিন্তু এরাই যোগ্য, এটা যদি সরকার জানিয়ে দিত, এসএসসি জানিয়ে দিত, তারা কেউ কিছু করেনি কেন? তাদের জানাতে তারা চায়নি কেন? তারা তা জানাতে চায়নি, তারা অযোগ্যদের কাছ থেকে, হ্যাঁ, সরকারের হোক বেসরকারি হোক বা দলের হোক, কেউ না কেউ তো পয়সা তুলেছে, প্রচুর টাকা তুলেছে, এবং সেই টাকাটা যাতে করে তারা আত্মসাৎ করতে পারে, তার ফলেই যেটা ঘটেছে গুলিয়ে দেওয়ার চেষ্টা। অর্থাৎ জাল আর কাকড় মিশিয়ে দিলে আর আপনি, হ্যাঁ, কয়েক হাজার বস্তার মধ্যে চাল কাকড় মিশিয়ে দিলে আপনি বাছাই করতে পারবেন না। এটাই হচ্ছে চেষ্টা, কভারিং আপ করার চেষ্টা, ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, সব করেছে। তার সেই সঙ্গে তারা ওএমআর সিট গুলোকে মানে পুড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, তো সম্পূর্ণ আজকালকার ডিজিটাল ওয়ার্ল্ডে অত সহজে সবকিছু প্রমাণ উন্মুক্ত হয় না, কিছু থেকে যায়, এখনো হয়তো আছে হার্ড ডিস্ক ফার্ড ডিস্কে কিছু হয়তো কোথাও আছে, সেগুলো তো সরকার চেষ্টা করেনি। যদি চেষ্টা করতে হয়তো এই যে যোগ্যদের আর্তনাদ, আমি আমি অনেকের সঙ্গে অনেক চ্যানেলে গেছি, কথা বলেছি, এবং যোগ্যদের অনেকেই বেশ প্রচুর ডিগ্রিধারী মানুষ, প্রচুর তাদের একাডেমিক সাফল্য আছে, ভাগ্যের বিয়েতে তারা স্কুলে পড়াচ্ছেন, কিন্তু হয়তো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা। তো যাই হোক, সেটাই তারা মেনে নিয়েছিলেন, কিন্তু সেই চাকরিও যদি চলে যায়, এটা তো এবং এবং চুরির দায়, অপরাধীর দায়, বুঝছেন, এটা কি ধরনের সমাজ ব্যবস্থা আমরা রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য। যে শিক্ষক ক্লাসে গিয়ে পড়াবেন, তা কিন্তু ছাত্ররা জিজ্ঞেস করবে, মাস্টারমশাই বা ম্যাডাম আপনি কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন? এই প্রশ্নের জবাব বাচ্চারা তো প্রত্যেক আমি চন্দ্রশেখর দার কাছে আসছি, যে চন্দ্রশেখর দা আইনজীবী হিসেবে আজকে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এবং আগের দিন নবান্ন থেকেও আমরা বক্তব্য শুনেছিলাম, কোনো আশ্বাস কি পেলেন চাকরিজীবীরা, বা সম্ভব কি কিছু বার করা, কি মনে করছে? দেখুন, এটা বলার আগে আমি আমার যেটা নিজের একটা জিনিস মনের থেকে আসছিল, যেদিন জাজমেন্টটা হলো তার কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে প্রেস কনফারেন্স করলেন এবং করে বললেন যে এই যারা মানে এই 26,000 যে ছেলে মেয়েগুলি রয়েছে আর কি, টিচার যারা, তাদের একটা অর্গানাইজেশন, তারা আমার সঙ্গে মিট করবে, এবং আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 7 তারিখ তাদের সঙ্গে কথা বলবো। এখন আমার কথা হচ্ছে যে জাজমেন্ট হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন প্রেস কনফারেন্স করে, কখন এই অর্গানাইজেশন তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুক করলো এবং মুখ্যমন্ত্রী তখনই তাদেরকে সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের টাকা কারা দিল, এই প্রশ্নগুলো আমার মনে হচ্ছে আজকে রেজ করার বিষয়। কারণ করাপশনটা কি, কোন জায়গায়। এবং দেখুন, যদি আমি ধরে নিই এটা চিফ মিনিস্টার বা রাজ্য সরকারের তরফ থেকে এই আয়োজন করা হয়েছে, তাহলে 500 টাকা করে একটা করে ভলেন্টিয়ার না কিসের টিকিট বিক্রি হয়েছে, এই টাকাটা কারা কালেকশন করলো? মানে রন্ধ্রে রন্ধ্রে করাপশন, এইটা আজকে আবার প্রমাণ হলো। আর যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে নিজের দায় এড়ানোর জন্য আমি কিছুই জানি না, এই জাতীয় কথা সেদিন বলে নবান্ন থেকেও বলেছেন, আর আজকেও এই ছাত্রছাত্রীদের সামনে বলেছেন। অথচ ক্যাবিনেট চিফ মিনিস্টার, হেডেড বাই চিফ মিনিস্টার, তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যারা সুপারনিউমারি পোস্ট ক্রিয়েট করে যারা চাকরি পায়নি তাদেরকে চাকরি দেওয়াতে হবে। তাহলে কোন মুখে উনি বলেন যে আমি কিছু জানি না?
এবং সম্পূর্ণ এটা নলেজে থেকে এই জিনিসটাকে করে আজকে দায় এড়ানোর জন্য এই ছাত্রছাত্রীদের ডেকে এবং তার সঙ্গে কিছু কিছু লোকাল লোকজনে হোক, কারণ কোন চ্যানেলে একটা দেখছিলাম তারা বলছে যে আমরা ভলেন্টিয়ার এসেছি, তো তাদেরকে ডেকে নিয়েছে। আর কিছু সমাজের বিশিষ্ট মানুষ রয়েছেন যারা মানে ওনার সঙ্গেই মানে টো করে চলেন আর কি, সেই মানুষগুলো তারাই বা কি করবে, কি করতে এলেন এই মিটিং এ, আর তাদের কি কর্ম কি যোগ্যতা, মানে যোগ্য ছাত্রছাত্রীদের জন্য বা অযোগ্য তাদের নিয়ে তাদের কি মতামত, কেউ কিছু বুঝলো না। তাদেরকে মানে চেয়ারে বসিয়ে রেখে যা বলা সেটা মুখ্যমন্ত্রী বললেন। আর যারা ওদের থেকে যারা বলতে এসেছিল তাদেরকেও আমি দেখলাম বলতে দেওয়া হলো না। তারা চেষ্টা করছিল মুখ্যমন্ত্রীকে কিছু রেকটিফাই কারেকশন করে দেওয়ার জন্য, তাদেরকেও সেটা ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য তিনি বললেন সমস্তটা আমরা এই অলরেডি একটা রিভিউ পিটিশন ফাইল করে আমরা ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাতে তোমরা চাকরি করো। আর তাদেরকে বললো কি যে তোমরা ভলেন্টিয়ার তোমরা ওখানে হিসেবে কাজ করতে যাও, কারণ তোমাদেরকে এখনো চাকরি থেকে সরানো হয়নি। মানে অ্যাবসলিউটলি কোর্ট অর্ডারটাকে ভায়োলেট করে ইট অ্যামাউন্টস টু কন্টেম্প্ট। আমি জানি না আগামীকাল যদি মাননীয় চিফ জাস্টিসের কাছে কেউ গিয়ে এই ওনার ক্লিপিংসটা তুলে ধরে যদি কোর্টের দৃষ্টি আকর্ষণ করে, ওনার এগেনস্টে কন্টেম্প্ট রুল ইস্যু হওয়া উচিত বলে আমি মনে করি একজন আইনজীবী হিসেবে। এখান থেকে আমি রাজাদার কাছে আসবো। রাজাদা বলছিলেন যে কথাটা প্রমাণ লোপাট। রাজাদা, আমরা যদি একটু পেছন দিকে ফিরে তাকাই, গত আগস্টে ঘটনা, আরজি করের ঘটনা, যে ঘটনায় সিবিআই মানে তদন্ত করছে, কিন্তু প্রতিটা রন্ধ্রে রন্ধ্রের প্রত্যেকটা জায়গাতে এই প্রমাণ লোপাট করা হয়েছে যাতে কোনো রকম প্রমাণ না থাকে, এবং তাই নিয়ে আমরা দেখেছি যে এখনো সে মামলা ঝুলে রয়েছে, দোষ দেওয়া হচ্ছে সিবিআই কে। ঠিক একই জিনিস ওএমআর শিট থেকে শুরু করে সমস্ত কিছু লোপাট করে দেওয়া হলো এবং সেই তথ্য খুঁজে পাওয়া গেল না। সিবিআই যতটা পেয়েছে সেখান থেকে যতটা খোঁজা সম্ভব হয়েছে তাতেও দেখা যাচ্ছে যে একটা জায়গার পরে গিয়ে কোথাও যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না। এই জায়গাটা থেকে আজকে মুখ্যমন্ত্রী কিন্তু একবারও এসএসসি বা শিক্ষা দপ্তরের নাম তুললেন না। আরেকটি বিষয় যেটা চন্দ্রস্পর্ধা বলছিলেন যে কিছু বিশিষ্ট মানুষ, আমি নাম করে বলছি, আবুল বাসার, উনি ওখানে কেন গেছিলেন? সেই কি ভোটের রাজনীতি একটা সম্প্রদায়ের লোককে নিয়ে গিয়ে ওখানে? রাজাদা। হ্যাঁ দেখুন, মানে যেটা হয়েছে, যেটা আজকের এই যে সভা, এর কয়েকটা পারপাস আছে। একটা পারপাস আমার মনে হচ্ছে যে এই সমস্ত যারা চাকরি হারিয়েছে তারা যদি যাতে কোনো সংগঠন না করে, হ্যাঁ, কোনোভাবে একটা ভায়োলেন্ট একটা মুভমেন্টের দিকে না যায়, হ্যাঁ, বা তাদেরকে অন্য রাজনৈতিক দলগুলো যদি না ধরতে পারে, হ্যাঁ, সেই জন্য তাদেরকে বলা, ভাই আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা কোথাও যেও না। এটাই হচ্ছে যে আজকের মিটিংটার পারপাস ছিল। কিন্তু যাদের হাতে পুজো করার দায়িত্বই, তারাই ভগবানকে পুজো করছে না, হ্যাঁ, তারা যে কারচুপি করছে বোঝা গেছে, 500 টাকা দিয়ে তারা টিকিট বিক্রি করছে, আসল লোক অনেকে আসেনি, সেটা তো হ্যাঁ। এবং হয়তো দল সেটাও ভেবেছিল যে কিছু লোককে রেখে দিতে হবে যারা হয়তো প্রয়োজনে দলকে সমর্থন করতে হয়তো এগিয়ে আসতে পারে। কেউ কেউ হয়তো একটা গার্ড করবে, কেউ কেউ প্রয়োজন হলে মারপিট করবে, সবকিছু রেখেই হয়তো সেরকম ব্যবস্থা হয়েছিল। যে চাকরিহারাদের সমাবেশ বলা হলো, সেটা কিন্তু চাকরিহারাদের সমাবেশ নয়, একটা দলীয় সমাবেশ। অবাক করা ব্যাপার, সেখানে সরকারি আমলারা সেখানে উপস্থিত ছিলেন। আমি জানি না, এগুলো তো সেইগুলো নিয়ে তো কেউ যারা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্সোনাল ডিপার্টমেন্ট আছে তাদের তো দেখা দরকার যে তারা কি করে, আমলারা কি করে একটা রাজনৈতিক সমাবেশের মধ্যে উপস্থিত থাকতে পারে। যাই হোক, সেটা তো রয়েছে। এটা যখন এক উদ্দেশ্য, কিছুটা যারা চাকরি হারিয়েছে তাদের ভুলিয়ে রাখা। 2 নম্বর আমার যেটা মনে হচ্ছে, যেহেতু আগামীকাল একটা বড় শুনানির মধ্যে আছে, তার আগে একটু বীরত্ব দেখিয়ে দেওয়া যে আমি কত বড়, এটা একটা দেখিয়ে দেওয়া যে আমি, হ্যাঁ, সুতরাং এবং কিছুটা মানে ওয়ার্মিং আপ করে নেওয়া। ঠিক আছে, ভয়ের কিছু নেই, কর্মীদেরও বলে দেওয়া কাল যদি কিছু ঘটে যাও তাহলে হ্যাঁ কিছু
হ্যাঁ, চিন্তার কিছু নেই, এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা। যে কিন্তু এই দিয়ে তো হয় না। না, আপনি এবারে যখন প্রাইমারি যে সমস্ত টিচারদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 60 থেকে নাকি 1 লাখ সেখানে চাকরি আছে, সেগুলো যদি চলে যায়, এবং শুনছিলাম যে জজ নাকি কোন একজন জজ যিনি নাকি সেখান থেকে সরে এসছেন, হ্যাঁ, তার বিরুদ্ধে নাকি কোনো জজ অভিযোগ করেছিল। যাই এসব প্রশ্ন তো এসেছে এখন, তার ফলে যে কি যে হবে, এই যে প্রাইমারি ব্যাপার, টিচারের ব্যাপারটা, সেটা একটা বড় ব্যাপার। তাহলে তো ছোটখাটো ব্যাপার তো নয়, সব জায়গায় তোমার এই দুর্নীতি, তুমি কেন ছোটখাটো ব্যাপার বলছো? তার মানে এরা কিন্তু প্রমাণ এমন ভাবে মানুষকে বোঝাচ্ছে যে দেখো আমরা কিচ্ছু করিনি, ছোট ভুল হয়েছে, আমরা সেগুলো রেকটিফাই করতাম, কিন্তু এরা সুযোগ দিচ্ছে না। তা ঠিক আছে, এইভাবে কিন্তু একটা অত্যন্ত চালাকি ধূর্ততার মাধ্যম দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এটা কিছুটা তো পাচ্ছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা তো কাজ করছে, যেহেতু বিরোধী দলগুলো সেভাবে অর্গানাইজ নয়, তারা সেভাবে এই সমস্ত যারা চাকরিহারাদের সংঘবদ্ধ করতে পারছে না। সুতরাং এই সুযোগটা পুরোপুরি পুরোপুরি নেবার চেষ্টা করছে। এখন যেভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন হয় আমরা সবাই জানি, নির্বাচনে তো মানুষ সঠিক বক্তব্য রাখতে পারে না, কেননা অর্ধেক লোকই হয়তো ভোট দিতে পারে না, অন্য লোকে ভোট দেয়। যারা চাকরিতে, শিক্ষকদের চাকরিতে এত ব্যাপক দুর্নীতি করে, তারা নির্বাচনে কি ধরনের দুর্নীতি করে তো বোঝার কথা, মানুষ বোঝার কথা। নির্বাচন কমিশনও কোনো ব্যবস্থা নেয়নি, কেন্দ্রীয় সরকারের কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন হলে হয়তো তারা আবার ফিরে আসবে, এরকম সম্ভাবনা আছে। এত ব্যাপক দুর্নীতি করে সাধারণত কেউ আসে না, এর একটা প্রভাব পড়ে, কিন্তু যখন দেখা যাচ্ছে পড়ছে না, নির্বাচন গুলো তো চলে ব্যাপক দুর্নীতি। সুতরাং দুর্নীতি যে যারা, তাদের যে এমন আজকের মিটিং এও যে 500 টাকা করে টিকিট বিক্রি, হ্যাঁ, ঢুকতে গেলে পাস দিয়ে করা হয়েছে, তাহলে আপনি বুঝিয়ে দেখুন নতুন করে যদি অ্যাপয়েন্টমেন্ট হয় কি ধরনের দুর্নীতি হবে। আবার যদি 3 মাসের মধ্যে যদি বলে নতুন করে, যে সুপ্রিম কোর্ট বলেছে যে এদিক চাকরির প্রক্রিয়া শুরু করতে হবে, হ্যাঁ, আবার সেখানে 5 লাখ 10 লাখের গল্প থাকে। আমি ধরেও নি যে 2 লাখ যদি হয়, এই 2 লাখ যদি 26,000-এর কাছ থেকে চাওয়া হয়, 520 কোটি টাকা আসে, বুঝছেন, 520 কোটি টাকা, বুঝেছেন? সেটাও যে অবাস্তব তা কিন্তু কেউ বলতে পারে। সুতরাং সরকারের পেছনে যারা আছেন তারা তো লাফাচ্ছেন না, হ্যাঁ, হিউজ টাকা তোলার তাদের সুযোগ এসে গেল, বুঝেছেন? তারা সুতরাং এটা সুপ্রিম কোর্টের বোঝানো উচিত যে দুর্নীতিটাকে যারা এখন রাজ্যভার চালাচ্ছে, দুর্নীতি ছাড়া তারা কাজ করতে পারে না। এটা সুপ্রিম কোর্ট যদি কালকে রায় বুঝিয়ে দেয় তাহলে মাছুয়া, না হলে দেখবেন আবার সেই, বুঝেছেন, সেই 3 মাসের মধ্যে হয়তো চাকরি হবে, সেখানেও বিরাট টাকার গল্প, এবং আবার সেই হোটেল সহজ হিসেবে 2 লাখ চাইলেই 520 কোটি টাকা। একদম। চন্দ্রশেখর দা, এই যে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে আহ, আবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে উনি সবকিছু করবেন, পুনর্বিবেচনার আবেদন করা হবে সুপ্রিম কোর্টে, এবং যেখানে আইনজীবী হিসেবে থাকবেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, রাকেশ ত্রিবেদী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ, দেবাঞ্জন মন্ডল। ইনারা এতদিন কোথায় ছিলেন? গত প্রায় 1 বছর ধরে যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই চাকরি বাতিলের কথা বললো, সেটা নিয়ে যাওয়া হলো সুপ্রিম কোর্টে, এতদিন ধরে এসএসসির কাছে চাওয়া হলো তারা ঠিক করে দিক যে কারা যোগ্য কারা অযোগ্য। এতদিন ইনারা কোথায় ছিলেন? এত বড় বড় আইনজীবী, তারা কোথায় ছিলেন? নাকি এটা show? আপনি একদম একদম শো আর কাভারেজ। মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি যদি দেখেন, যখন সারদার অভিযোগ এসেছিল তখন তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিল আমরা কি সবাই চোর, মুকুল চোর, এই সমস্ত সবার নাম করে মদন চোর, তখন উনি এই কথা বলেছিলেন। তারপরে যখন অভয়ার ঘটনা ঘটলো তখন আবার সেখানে উনি রাস্তায় নেমে পড়লেন সমস্ত এমপিদের নিয়ে, না যারা দোষী তার ফাঁসি দিতে হবে। তো আজকে আমার মনে হচ্ছে আগামী কাল না হলেও পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী দেখবেন আবার রাস্তায় বেরিয়ে পড়বে যে যাদের চাকরি হারা তাদের চাকরি ফেরত দিতে হবে, সরকার তুমি জবাব দাও, বলে রাস্তায় বেরিয়ে পড়ে। কারণ উনি করতে পারেন না এমন কোনো কিছু নেই। সুতরাং আর সবটাই হচ্ছে কাভার করা, উনি সমস্ত জিনিসটা জানেন
যে কিভাবে মানুষকে গুলিয়ে দিতে হয়, একটা একটা জিনিসকে দিয়ে কিভাবে আরেকটা জিনিসে গুলিয়ে দিয়ে একটা ঘোলা জলে মাছ ধরাটা একটা টেন্ডেন্সি, এবং এটা একটা আর্ট, এবং সেটাতে উনি একদম পারদর্শী। আজকে এই যে একটা রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশন 99.9% চান্স হচ্ছে রিভিউটা রিজেক্ট হবে, কিন্তু উনি এই যে অতগুলো ছেলে মেয়ের সামনে দেখালেন যে আমরা একটা অলরেডি করেছি, তোমাদের জন্য করছি, তোমাদের স্বার্থে করছি, তাই তোমরা গিয়ে চাকরি করো, তোমাদেরকে তো এখনো আমরা টার্মিনেট করে দিইনি। এই সবটাই হচ্ছে একটা একটা নাটক আর একটা শোবাজি এই করে মাননীয় মুখ্যমন্ত্রী চলছেন। এবং আমি জানি না পশ্চিমবঙ্গে আমাদের কপালে এই যে মানে পরিস্থিতি, যেভাবে একটা প্রজন্ম, একটা স্যার রয়েছেন, স্যার আরো ভালো বলবেন, কেননা স্যার সম্পূর্ণভাবে কলকাতা ইউনিভার্সিটির রেজিস্টার থাকাকালীন সমস্ত জিনিসগুলো অ্যাডমিনিস্ট্রেশনটা পুরো হাতে কলমে নিজে করেছেন, দেখেছেন। তাই এই যে দুর্নীতিটা যেভাবে আজকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা দুর্নীতি করা হয়েছে এবং তার পেছনে কারা রয়েছে সেটা যদি সত্যি তদন্ত করে না বেরোয় তাহলে অত্যন্ত দুঃখজনক। তবে আগামীকাল আমাদের বলে সুপ্রিম কোর্ট যদি এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশন করার জন্য যে কলকাতা হাইকোর্ট যে সিবিআই এনকোয়ারি দিয়েছে সেই এনকোয়ারির অর্ডার যদি আপহেল করে, তাহলে কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সত্যি যে খেলা হবে সেই খেলা আবার দেখতে পাবে। আমার একদম শেষ প্রশ্ন দুজনের কাছেই, রাজাদা এবং চন্দ্রশেখর দা, একদম ছোট করে, যে চাকরি ফিরে পাওয়ার সত্যি সত্যি কি মানে কোনো আশা আছে? চন্দ্রশেখর দা। একদম নেই, সম্পূর্ণ ভাওতা দিয়ে এই জিনিসটা করা হচ্ছে, কোনো রকম কোনো চান্স নেই। কেননা বারবার করে সুযোগ দেওয়া হয়েছিল, সেই সুযোগটা রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন অ্যাভেল করেনি। এখন এটা একটা নাটক করে দেখানোর জন্য এদের সামনে ভালো সাজা হ্যাঁ করে এই জিনিসটা করা, আর কিচ্ছু না। রাজাদা কি বলবেন? হ্যাঁ দেখুন, মানে 23 লক্ষ, যতদূর জানি 23 লক্ষ অ্যাপ্লিক্যান্ট ছিল, ঠিক আছে। এখন অনেকে চাকরি পেয়েছে যারা পরীক্ষাই দেয়, সুতরাং 23 লক্ষ যারা লিস্টের বাইরে আছে তারাও বঞ্চিত। সুতরাং এর একটা বিরাট প্রতিক্রিয়া তো আছেই। সরকারকে নতুন করে বিজ্ঞাপন দিতে হবে, এবং বিজ্ঞাপন দিয়ে যদি আবার যদি ধরুন এই 26,000-এ যাদেরকে, মানে যদি আপনি 7,000 বাদও দেন, 19,000 দিয়ে যদি চাকরি দিতে চায়, সরকার একটা ক্লজ করবে আগে তারা চাকরি করেছে কিনা 2016 বিজ্ঞাপনের, সেটা ফর্মে লেখা থাকবে, থাকবে ওয়েটেজ থাকবে, সেখানেও দেখবেন এই টাকার গন্ধটা আছে, এবং সেটাও কিন্তু নানান এজেন্ট জায়গায় সেটা মানে রোজগার করবে, এবং সেটা করতে গিয়েই কিন্তু যখন খবর বেরোবে, মামলা হবে, এবং এর বহুদিন চলতে থাকবে, বুঝেছেন। এবং যে সরকারের লোভ সংবরণ করতে পারে না, যারা আপাদমস্তক দুর্নীতির মধ্যে আছে, তারা আমি মনে করি না যে এই চাকরির সমস্যাটা কোনোভাবেই সমাধান তারা করতে পারবে। সুতরাং যারা চাকরি হারিয়েছেন, বলতে খারাপ লাগছে, কিন্তু এই সরকারের পতন না ঘটলে মনে হয় না যে কোনোভাবে তারা চাকরি ফিরে পাবে। একদম আমি শেষ করব, কিন্তু তার আগে একটি প্রশ্ন, যে যদি সত্যি সত্যি এতজন ভারী ভারী আইনজীবী নেওয়া হলো, কোথাও তো শুনলাম না যে এসএসসি কে একবার বলা হলো যে আমি নির্দেশ দিচ্ছি এসএসসি কে তারা বার করুক কারা যোগ্য কারা অযোগ্য, কোথায় আছে সেই সব তথ্য বার করুক, আমি নির্দেশ দিচ্ছি শিক্ষা দপ্তর। একটি কথা, এই কথা কিন্তু আমরা আজকে শুনতে পারলাম না। জানি না আগামীকাল, অর্থাৎ আমাদের যেদিন এই প্রতিবেদন অলরেডি তখন প্রকাশিত হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে, সুপ্রিম কোর্ট এই যে সুপার নিউমারি পোস্ট, এটা নিয়ে যদি তদন্তের নির্দেশ দেয়, সিবিআই তদন্ত বহাল রাখে, সেক্ষেত্রে কি বলবে সরকারের যিনি প্রধান? আমাদের নজর এখন সেদিকেই। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ চন্দ্রশেখর দা। আমাদের আলোচনা অবশ্যই আপনারা আমাদের এই আলোচনায় আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।